নমস্কার, যুক্তিতর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সবাইকে আজকের এই পূর্ণ তিথিতে সশ্রদ্ধ নমস্কার, অভিনন্দন। জয় শ্রীরাম। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেছে। সারা ভারতবর্ষে আবেগের বিস্ফোরণ হবে বলে গেরুয়া শিবির আশা করছে। সেই আবেগের অভিঘাত বঙ্গের রাজনীতিতেও যে পড়বে, সেটা রাজনীতির সঙ্গে যারা যুক্ত বা যারা রাজনীতির চর্চা করেন একজন ছাত্র হিসাবে, তারাও বলছেন। এর মধ্যেও একটা উইচ হান্ট শুরু হয়ে গেছে। আমেরিকান সেনেটর জোসেফ ম্যাকার্থি দ্বিতীয় বিশ্বযুদ্ধর পর মার্কিন প্রশাসনে কমিউনিস্ট ভাবধারায় বিশ্বাসী কারা কারা আছেন তার খোঁজ খবর নিতে শুরু করেন, তাদেরকে চিহ্নিত করা, তাদের বিরুদ্ধে দমন পীড়নমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এটাকে বলা হয় ম্যাকার্থিসিজম। 1992 সালে বাবরি ধ্বংসের পর ভারতবর্ষের সোকল লিবারাল প্রেস যারা বাবরি ধ্বংসের ঘটনায় জড়িত ছিল তাদের মুণ্ডপাত করেছে। অগন্তি সেমিনার, সিম্পোজিয়াম করা হয়েছিল, সরকারি পয়সায় সরকারি মদতে, বিদেশেও করা হয়েছিল। হিন্দি ভাষায় প্রকাশিত সংবাদ মাধ্যম, ইংরেজি ভাষায় প্রকাশিত সংবাদ মাধ্যমে শুধু ইকোসিস্টেমের ধারক ও বাহকরা যে কথা শুনতে চায় তার সোচ্চার উপস্থিতি ছিল। অল্টারনেটিভ যে কোনো মত থাকতে পারে সেটাকে জায়গা দেওয়া হয়নি। তৎকালীন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী, সাতনার সাংসদ, কংগ্রেস নেতা অর্জুন সিংকে রাজধানী দিল্লির ককটেল সার্কিটের সঙ্গে যুক্ত কিছু সাংবাদিক তালিকা তুলে দিয়েছিলেন তাদের সহকর্মীদের যে কারা কারা রাম মন্দির আন্দোলনকে সমর্থন করেন বা সহানুভূতি জ্ঞাপন করেন, তাদেরকে ব্ল্যাকলিস্ট করা হোক। এই রাজ্যেও সাংবাদিকদের মধ্যে বিভেদ টানার চেষ্টা হচ্ছে। কারা কারা রাম মন্দিরের পক্ষে, কারা চায় যে শতাব্দীর সাধনা রাম মন্দির স্থাপন হোক, তাদের ওই তালিকা তৈরি করা। এই সাংবাদিকদেরই একটা অংশ উদ্যোগী নিচ্ছে। এগুলো হচ্ছে সেকুলার ম্যাকার্থিসিজম। সেই কাল পর্ব চলছে এখনো। তবে ভারতবর্ষে এখন তো একটা নতুন ন্যারেটিভও তৈরি হয়ে গেছে। সেই ন্যারেটিভেরও প্রচার করার মানুষ রয়েছেন। তাই 92 সালে অর্জুন সিংকে যে তালিকা দেওয়া হয়েছিল, তার যে ব্ল্যাকলিস্ট করার অনুরোধ জানানো হয়েছিল, সেই অনুরোধ এখনো জানানো হচ্ছে। কিন্তু তখনকার থেকে এখনকার পরিস্থিতি ভিন্ন, কারণ এখন কেন্দ্রে যে সরকার আছে সেই সরকার রাম জন্মভূমি আন্দোলনকে সমর্থন করে। এবার যে মৌলিক প্রশ্নটা সামনে আসছে, তার আগে বলে নি, অর্জুন সিং যখন মুখ্যমন্ত্রী ছিলেন না মধ্যপ্রদেশের, অবিভক্ত মধ্যপ্রদেশ, তখন তিনি একজন বাবার কাছে যেতেন, উজ্জয়িনীতে থাকতেন। সেই বাবা কথা বলতেন না, মৌনী বাবা। তো অর্জুন সিং নিজের ক্ষমতা বলে তাকে দুটো ল্যান্ডলাইন কানেকশন দিয়েছিলেন। একটি বহুল প্রচলিত হিন্দি দৈনিকের হেডলাইন হয়েছিল, জব বাবা বলতে নেহি তব দো টেলিফোন কিউ। সেটাই বললাম। তো রাম মন্দির উদ্বোধনের পর এরপর কি? তাহলে কি কাশীতে জ্ঞানব্যাপী মসজিদের পুনরুদ্ধার, মথুরায়
শাহী ঈদগাহ মসজিদ থেকে কৃষ্ণ জন্মভূমিকে পুনরুদ্ধার মামলা হয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে খতিয়ে দেখো, চলবে মামলা। ये तो पहला झांकी है, काशी मथुरा बाकी है। যারা সেই স্লোগানটা তুলেছিলেন সেই স্লোগানটা এখনো কিন্তু প্রাসঙ্গিক। রাম মন্দির হয়ে গেছে, এবার মথুরায় কৃষ্ণ জন্মভূমি পুনরুদ্ধার আর অযোধ্যায় জ্ঞানব্যাপী মসজিদ থেকে হিন্দু মন্দিরের পুনরুদ্ধার। এই আন্দোলন চলবে। এই আন্দোলনে সংঘ পরিবার বা বিজেপি কিভাবে যুক্ত হবে সেটা এখনই বলা যায় না। এই আন্দোলনের তীব্রতা বাড়ার পরেই তারা সিদ্ধান্ত নেবেন। কিছুদিন আগে আরএসএস প্রধান মোহন ভাগবত কি বলেছিলেন, যে একটা বিশেষ পরিস্থিতিতে আরএসএস রাম মন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল, সেই পরিস্থিতি এখন আর নেই। কিন্তু তার মানে এই নয়, মোহন ভাগবতজি রুল আউট করেননি যে ভবিষ্যতে কৃষ্ণ জন্মভূমি পুনরুদ্ধারের ডাক যদি সেই পর্যায়ে পৌঁছয়, আন্দোলন যদি সেই পর্যায়ে সংগঠিত হয়, তাহলে আরএসএস সেখান থেকে নিজেদের গুটিয়ে রাখবে। দেখা যাক না কি হয়। এবং মোহন ভাগবত কথাও বলেছিলেন, এখন মসজিদে মসজিদে শিবলিঙ্গ খোঁজার সময় নয়। একটা দাবি কিন্তু উঠছে যে 1947 সালের 15ই অগাস্ট ভারতবর্ষের বিভিন্ন মন্দির মসজিদ গুরুদ্বারার যে অবস্থান ছিল সেই অবস্থানই থাকবে, কোনো পরিবর্তন করা যাবে না। এই মর্মে বোধহয় নরসিংহ রাও সরকার একটা আইন এনেছিল। সেই আইন সংশোধন বা পরিবর্তনের দাবি কিন্তু উঠছে। এবং 2024 লোকসভা নির্বাচনের পর বিজেপি যদি অতীতে তাদের সব রেকর্ড ভেঙে দেয়, তবে আমি বলবো সেই আইন পরিবর্তনের দাবিও কিন্তু ব্যাপকভাবে মাথা চাড়া দেবে। এবং তখন বিজেপির নেতৃত্ব সেই দাবির থেকে মুখ ফিরিয়ে থাকবেন বলে আমার মনে হয় না। এবার আসুন বাংলার কথা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. দেশ জুড়ে রামকে কেন্দ্র করে যে আবেগের বিস্ফোরণ ঘটবে সেটা এ রাজ্যের শাসক দল জানে না তো তা নয়, তারা সব জানে। তাই তারা মরিয়া হয়ে কংগ্রেসের সঙ্গ লাভ করার চেষ্টা করেছিল। সেই জন্যই গত বছর 7 সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন রাহুল গান্ধীর দিল্লির বাসভবনে। আর্জি ছিল বাম সঙ্গ ত্যাগ করে কংগ্রেস তৃণমূলের হাত ধরুক। কিন্তু রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে বিশ্বাস করেন না। তিনি অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করেন সীতারাম ইয়েচুরির সঙ্গে। মমতা বুঝতে পেরেছেন যে কোনো অবস্থাতেই কংগ্রেস এই রাজ্যে তৃণমূলের সঙ্গে যাবে না। কংগ্রেস বাম প্রয়োজনে আইএসএফ একসঙ্গে লড়বেন এবং এই অ্যালায়েন্সটা অন্তত কয়েকটা জেলায় তৃণমূলের ঘুম কেড়ে নিতে পারে, যেখানে মুসলমান ভাই বোনেরা সংখ্যাগরিষ্ঠ। কারণ কংগ্রেস এবং বামেদের বিজেপির বিরুদ্ধে মতাদর্শগত অবস্থান খুব পাকাপোক্ত। সংখ্যালঘু ভাই বোনদের যে অংশটা মনে করে যে বিজেপি তাদের পক্ষে বিপজ্জনক শক্তি, তারা কিন্তু তৃণমূলকে তাদের পছন্দের 1 নম্বর বলে আর মনে করছেন না। সাগরদিঘির উপনির্বাচনের ফলাফল তার প্রমাণ। কারণ মুসলমান ভাই বোনেরা জানেন কোনো অবস্থাতেই বামপন্থী এবং কংগ্রেসীরা কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো সমঝোতায় যাবে না। কিন্তু তৃণমূলের তো কোনো রাজনৈতিক আদর্শ নেই। সুবিধাবাদ, প্রভাবশালীদের বাঁচাবার জন্য যে কোনো পন্থা অবলম্বন করতে পারে তারা, মানে দুর্নীতির অভিযোগ থেকে প্রভাবশালীদের বাঁচানোর জন্য। আর তৃণমূলকে যে পাত্রে রাখা যায় সে পাত্রের আকার ধারণ করে। এত বিজেপি বিরোধী কথা, আন্দোলন, পথে নামা, সংহতি, কিন্তু 2019 থেকে এই সময় পর্যন্ত দেখুন সংসদে, বিশেষ করে রাজ্যসভায়, কেন্দ্রীয় সরকার স্পর্শকাতর বিল আনলে তৃণমূল ওয়াকআউট করে রাজ্যসভায় সংখ্যা কমিয়ে দিয়েছে, যাতে
সরকারের সুবিধা হয়। এই জগদীপ ধনকরের সঙ্গে এত বাকযুদ্ধ, হিমন্ত বিশ্ব শর্মা দার্জিলিং রাজভবনে এলেন, জগদীপ ধনকরের উপস্থিতিতে বৈঠক হলো, জগদীপ ধনকরের উপরাষ্ট্রপতি প্রার্থী পদে তৃণমূল সমর্থন করলো। এটা মুসলমান ভাই বোনরা জানেন যে তৃণমূলের বিজেপিকে এই ছায়াযুদ্ধ অনেকটাই মেকি, প্রভাবশালীদের তদন্তের হাত থেকে বাঁচাবার একটা কৌশল, বিজেপিকে বার্তা দেওয়া। কংগ্রেসের সঙ্গে যখন সমঝোতা এ রাজ্যে ভেস্তে গেছে, তৃণমূল তখন ঠিক করেছে, সূত্র মারফত জানা গেছে যে আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং গোয়া এই 4 জায়গাতেই লোকসভা নির্বাচনে কংগ্রেস তৃণমূল প্রার্থী দেবে। আসামে বদরুদ্দিন আজমলের সঙ্গে কংগ্রেসের হয়তো সমঝোতা হবে, বিজেপি একটা শক্তি, তৃণমূল যদি নিজের থেকে প্রার্থী দেয় ক্ষতিটা কার? কাছাড় স্বশাসিত পরিষদের ভোটে তৃণমূলের ভোট প্রাপ্তির হার কংগ্রেসের থেকে বেশি হওয়ায় তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছে। একটা স্বশাসিত পরিষদের নির্বাচন দেখে কিন্তু সামগ্রিক ছবি ধরা পড়ে না। ত্রিপুরায় নোটার থেকে কম ভোট পেয়েছিল বিধানসভায়, আর ত্রিপুরার কথা বলে না, কিন্তু শোনা যাচ্ছে প্রার্থী দেবে। মেঘালয়তে তাদের 4-5 জন বিধায়ক আছে, সেখানে প্রার্থী দেবে। গোয়াতে মুখ পুড়িয়ে এসেছে, আবার সেখানে তৃণমূল প্রার্থী দেবে। অর্থাৎ সামান্য কিছু যদি ভোট কাটা যায়, একটা বার্তা দেওয়ার চেষ্টা নয়াদিল্লিতে, দেখো আমি কংগ্রেসকে সঙ্গে নেই, কংগ্রেসের ভোট কেটেছি। হয়তো কিছুই করতে পারেনি বিজেপির সুবিধা, কিন্তু বার্তাটা বিনিময়। অনেকে বলছেন যে প্রভাবশালীরা রক্ষা কবচ যাতে পেতে পারে, কিন্তু এতে কি ভবি ভুলবে? তৃণমূল এইসব বার্তা দিয়ে বাঁচাতে চাইছেন প্রভাবশালীদের নানাবিধ দুর্নীতির তদন্ত থেকে। তাতে কি ববি ভুলবে? বিজেপি তৃণমূলের সঙ্গে কোনো প্রত্যক্ষ পরোক্ষ সমঝোতায় যাবে না। প্রত্যক্ষ তো প্রশ্নই নেই, পরোক্ষ সমঝোতাও যাবে না। তার কারণ তৃণমূলের সঙ্গে হাত মেলালে তৃণমূলের সব অপকর্মের দায়ভার নিতে হবে। সেই বার্তা যদি একবার ছড়িয়ে যায় পশ্চিমবঙ্গে, সেটা বিজেপির সমূহ ক্ষতি। তাই কোনো অবস্থাতেই বিজেপি তৃণমূলের সঙ্গে পরোক্ষ কোনো সমঝোতাতেও যাবে না। কিন্তু তৃণমূল বড়িয়া এই বার্তাটা তারা দিতে চাইছে, দেখো আমরা কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিয়েছি। সর্বভারতীয় স্তরে মতাদর্শগতভাবে কংগ্রেস হচ্ছে বিজেপির প্রধান প্রতিপক্ষ। মতাদর্শগতভাবে 192টা আসনে কংগ্রেসের সঙ্গে বিজেপির সরাসরি লড়াই হয়, যেখানে কংগ্রেসের পারফরমেন্স অত্যন্ত হতাশাজনক। কিন্তু তা সত্ত্বেও মতাদর্শগতভাবে কংগ্রেস বিজেপির সব থেকে বড় প্রতিপক্ষ। অবশ্যই বামেরা, কিন্তু বামেরা কেরল, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতে সীমাবদ্ধ। পশ্চিমবঙ্গ, ত্রিপুরাতে তারা ক্ষয়িষ্ণু শক্তি, কেরলে তারা বিজেপির পাল্টা ন্যারেটিভ তৈরি করে। কিন্তু কংগ্রেসের প্রেজেন্স তো সব জায়গায় আছে। 2019-এ তারা 20% একটু বেশি ভোট পেয়েছিল। সেই ভোটটা কংগ্রেসের কোর ভোট। ভারত জোড়ো যাত্রা, ভারত জোড়ো ন্যায় যাত্রার কিছু অভিঘাত করলে কংগ্রেসের ভোট পার্সেন্টেজ বাড়তে পারে, আবার রাম মন্দির আবেগকে কেন্দ্র করে বিজেপির ভোট পার্সেন্টেজ বাড়তে পারে। তাই ফলাফল আসন সংখ্যার বিচারে হয়তো কংগ্রেস এবং বিজেপির মধ্যে ফারাকটা হিউমাঙ্গাস হবে, কিন্তু বিজেপির পার্সেন্টেজ অফ ভোট বেড়ে যদি 42 হয়, কংগ্রেসের যদি 25-26 হয়, তাহলে অন্যান্য আঞ্চলিক দলগুলোর ভোট প্রাপ্তির হার কমবে। এই রকম প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না যে পশ্চিমবঙ্গে আমি হচ্ছে ইন্ডিয়া জোট, পশ্চিমবঙ্গের বাইরে ইন্ডিয়া জোট যেভাবে লড়ুক আমার সমর্থন আছে। যদি শেষ পর্যন্ত আসামে, মেঘালয়ে, ত্রিপুরায়, গোয়াতে তৃণমূল প্রার্থী দেয়, তাহলে ইন্ডি জোটের পিছনে ছুরি মারার মতোই ঘটনা ঘটবে। কারণ লেটারান স্পিরিটে ইন্ডি জোটকে তৃণমূল ধ্বংস করলো, তখন এই কথাটা বলা যাবে। তৃণমূল বলবে যে বন্ধুত্বপূর্ণ লড়াই পশ্চিমবঙ্গে তো হচ্ছে না, কংগ্রেস বামেদের সঙ্গে সমঝোতা, ওখানে আমরা আসামে স্বশাসিত পরিষদের নির্বাচনে কংগ্রেসের থেকে বেশি ভোট পেয়েছি, তাই আমরা
নির্বাচনে দাঁড়িয়েছি, প্রত্যেকটা রাজনৈতিক দলের তো অন্য জায়গায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার আছে, এইসব বলবে, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হবে, মুখপাত্ররা চেঁচাবেন স্টুডিওতে বসে। আসল কথা, প্রভাবশালীদের বাঁচাবার জন্যই মোদি অমিত শাহকে তৃণমূলের মরিয়া বার্তা, দেখো আমরা কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিয়েছি। রাম মন্দিরের উদ্বোধনের আবহে এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটাই মনে হয় সব থেকে বড় খবর।